ষষ্ঠ অধ্যায়। হোটেলের প্রমোদ গৃহের প্রবেশ পথে দুজন লোক দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে যে বেশি লম্বা তার চোখে পেঁশনে চশমা, লাল বাহুবন্ধনীর উপরে লেখা কমান্ড্যান্ট। ইউক্রেনীয় প্রতিনিধি দলের সভা কি এইখানেই বসেছে? জিজ্ঞেস করল রিতা উস্তিনোভিচ। হ্যাঁ, নিরুত্তাপ গলায় আনুষ্ঠানিক কেতায় লম্বা মানুষটি জবাব দিল। আপনার কি দরকার কমরেড? ঢোকার দরজাটা জুড়ে দাঁড়িয়ে সে রিতার আপাদমস্তক খুঁটিয়ে লক্ষ্য করল। আপনার কাছে কি প্রতিনিধির নির্দেশনামা আছে? রিতা তার কার্ডখানা বের করে দেখালো। উঁচু হরফে সোনালি রঙে তার গায়ে লেখা আছে কেন্দ্রীয় কমিটির সভ্য। সঙ্গে সঙ্গে লোকটার ব্যবহার বদলে গিয়ে অত্যন্ত ভদ্র আর বিনয়ী হয়ে উঠল। ভেতরে যান কমরেড, ওদিকে বাঁয়ে এগিয়ে গিয়ে বসবার খালি জায়গা পাবেন। বারান্দা বেয়ে এসে রিতা একটা খালি চেয়ার পেয়ে বসে পড়ল। সভা শেষ হয়ে আসছে বোঝা গেল। এতক্ষণ যে আলোচনাগুলো হয়েছে সভাপতি তার একটা সারমর্ম পেশ করছে। তার গলার স্বরটা অত্যন্ত পরিচিত বলে মনে হলো রিতার। সারা রুশ কমসোমল কংগ্রেসের কাউন্সিলের সভ্য নির্বাচন হয়ে গেছে। 2 ঘন্টা বাদেই কংগ্রেস বসবে। ইতিমধ্যে আমি এই প্রতিনিধিদের নামের তালিকাটা শোনাবার অনুমতি চাইছি তোমাদের কাছে। আরে আকিম! নামের তালিকাটা আকিম তাড়াতাড়ি পড়ে যাবার সময় রিতা গভীর মনোযোগের সঙ্গে শুনতে লাগলো। প্রত্যেক প্রতিনিধি তার নামটা পড়া হবার সময় নিজের নিজের হাত তুলে লাল বা সাদা ছাড়পত্রখানা দেখাচ্ছে। হঠাৎ একটা পরিচিত নাম রিতার কানে এলো, পানকাতভ। একখানা হাত ওপর দিকে উঠতেই সে মুখ ঘুরিয়ে নজর করলো, কিন্তু মাঝখানের মানুষের শাড়ির ফাঁকে সে ডক খালাসি মানুষটার মুখখানা দেখতে পেল না। নামগুলো পড়া হচ্ছে। আরেকবার রিতা একটা পরিচিত নাম শুনতে পেল, ওকুনেভ। এবং ঠিক এর পরেই আরো একটা চেনা নাম, ঝার্কি। প্রতিনিধিদের মুখগুলো ভালো করে লক্ষ্য করতে করতে রিতা ঝার্কিকে দেখতে পেল। রিতার অদূরেই বসে আছে সে, তার দিকে মুখখানা আধা আধি পাশ ফিরিয়ে। হ্যাঁ, ভানিয়াই বটে। এই মুখাবয়বটি রিতা ভুলেই গিয়েছিল প্রায়। বেশ কয়েক বছর রিতার সঙ্গে তার দেখা হয়নি। ওদিকে নামের তালিকাটা পড়া চলছে। তারপরে আকিম এমন একটা নাম পড়ল যেটা শুনে ভীষণভাবে চমকে উঠল রিতা। কোরচাগিন! অনেক দূরে সামনের একটা সারি থেকে একখানা হাত উঠে আবার নেমে গেল, এবং এই যে মানুষটির নামের সঙ্গে রিতার সেই মৃত কমরেডের নামের এমন মিল, তার মুখখানা একবার দেখবার জন্য রিতা উস্তিনোভিচের মনে একটা যন্ত্রণা ভরা আকাঙ্ক্ষা জাগল। ব্যাপারটা একটু অদ্ভুত বটে। যে জায়গাটা থেকে হাতখানা উঠেছিল সেদিক থেকে সে কিছুতেই তার দৃষ্টি ফিরিয়ে আনতে পারছে না, কিন্তু সামনের সারির সমস্ত মাথাগুলো তার চোখে একই রকম ঠেকছে। নিজের জায়গা থেকে উঠে পড়ে রিতা বারান্দা বেয়ে সামনের সারির দিকে এগিয়ে এলো। ঠিক সেই সময় আকিমের পড়া শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে চেয়ারগুলো সশব্দে পেছন দিকে ঠেলে উঠে দাঁড়ালো সবাই। তরুণ গলার হাসির আওয়াজে আর কথাবার্তার গুঞ্জনে ভরে উঠল হলঘরটা। গোলমালটা ছাপিয়ে যাতে তার গলা সকলে শুনতে পায় সেই উদ্দেশ্যে আকিম চেঁচিয়ে বলল, বলশই থিয়েটার 7টার সময়, দেরি না হয় যেন। বেরিয়ে আসার একমাত্র দরজাটার কাছে ভিড় জমিয়ে তুলেছে প্রতিনিধিরা। রিতা বুঝতে পারল এই গাদাগাদির মধ্যে থেকে সে তার পুরনো বন্ধুদের কাউকেই খুঁজে বের করতে পারবে না। আকিম চলে যাবার আগে তাকে ধরবার চেষ্টা করতেই হবে, এবং সে আর সবাইকে খুঁজে বের করার ব্যাপারে রিতাকে সাহায্য করবে। ঠিক সেই সময় একদল প্রতিনিধি বারান্দায় তার পাশ কাটিয়ে বেরোবার দরজাটার দিকে এগিয়ে গেল। রিতা একজনকে বলতে শুনল, ওহে কোরচাগিন, চলো আমরাও বরং এবার একটু ঠেলে ঠুলে বেরিয়ে যাই। এবং তারপরেই রিতা একটা অতি পরিচিত আর অবিস্মরণীয় গলার স্বরে জবাব শুনল, বেশ, তাই চলো। চট করে ঘুরে দাঁড়ালো রিতা। তার সামনে দাঁড়িয়ে আছে সরু ককেশীয় কোমরবন্ধনী আটা, খালি কুর্তা গায়ে, আর পায়ে ঘোড়ায় চাপবার চামড়ার পটি আটকানো লম্বা ঘন রং একজন তরুণ। বিস্ফারিত চোখে রিতা তাকিয়ে রইল তার দিকে। তারপরেই রিতা নিজের কাঁধের উপর তার হাতের স্পর্শ অনুভব করল। কেঁপে ওঠা গলায় তাকে মৃদু স্বরে বলতে শুনল, রিতা। রিতা বুঝেছে যে ওই পাভেল কোরচাগিন। তুমি বেঁচে আছো তাহলে?
রিতার এই কথা কটি শুনেই পাভেল সব বুঝে নিয়েছে। তার মারা যাবার খবরটা যে ভুল সে কথা রিতা জানে না। হলঘরটা অনেকক্ষণ হলো ফাঁকা হয়ে গেছে। শহরের প্রধানতম ধমনী এই ভেরেস্কাইয়া স্ট্রিটের যানবাহন চলাচলের আর জনস্রোতের কোলাহল ভেসে আসছে খোলা জানলাটা দিয়ে। 6টা বাজলো ঘড়িতে, কিন্তু ওদের দুজনেরই যেন মনে হচ্ছে যেন এইমাত্র পরস্পরের সঙ্গে দেখা হয়েছে। কিন্তু ঘড়িটা সমন জারি করেছে বলশই থিয়েটারে যেতে হবে। চওড়া সিঁড়ি বেয়ে বেরোবার পথে নামতে নামতে রিতা আরেকবার পাভেলের সর্বাঙ্গে নজর বুলিয়ে নিল। সে এখন রিতার চেয়ে এক মাথা উঁচু, আগের চেয়ে পরিণত বুদ্ধি আর স্থিতধী, কিন্তু আর সব দিক থেকে রিতার চেনা সেই আগেকার পাভেলই আছে। তুমি এখন কোথায় কাজ করছো সে কথাটা পর্যন্ত জিজ্ঞেস করা হয়নি, বলল রিতা। আমি কমসমলের এলাকা কমিটির সম্পাদক, দুবাভার ভাষায় যাকে বলে গিয়ে কলম্ন বিষ, হেসে জবাব দিল পাভেল। ও, ওর সঙ্গে দেখা হয়েছে নাকি তোমার? হ্যাঁ, এবং সেই দেখা হওয়ার ঘটনাটা সম্বন্ধে অত্যন্ত বিরক্তির স্মৃতি জমে আছে আমার মনে। রাস্তায় বেরিয়ে এলো ওরা। ভেপু বাজিয়ে মোটর গাড়ি বেরিয়ে যাচ্ছে, ফুটপাথে ব্যস্ত কোলাহল। বলশই থিয়েটারে যাবার পথে ওরা কথাবার্তা বলল খুব সামান্যই। দুজনের মন আচ্ছন্ন একই চিন্তায়। থিয়েটার বাড়ির কাছে এসে দেখে অসংখ্য মানুষের একটা উত্তাল ঝোড়ো সমুদ্র বাড়িটাকে চারদিক থেকে ঘিরে ধরে তার পাথুরে দেওয়ালের উপর আছড়ে পড়ছে। প্রবেশ পথের মুখে পাহারাদার লাল ফৌজের শান্তিদের সারি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টায়, কিন্তু শান্তিরা শুধু প্রতিনিধিদেরই যেতে দিচ্ছে। দুপাশে সার বাঁধা প্রহরী দলের মাঝখানটার পথটুকু দিয়ে সগর্বে তাদের ছাড়পত্রগুলো দেখাতে দেখাতে চলেছে প্রতিনিধিরা। থিয়েটার বাড়িটাকে ঘিরে ফেলেছে তরুণ কমসমল সভ্যদের একটা সমুদ্র। এরা পার্টি কংগ্রেসের উদ্বোধনী সভায় ঢুকবার টিকিট জোগাড় করতে পারেনি, কিন্তু যেমন করেই হোক ঢুকবে বলে দৃঢ় প্রতিজ্ঞ। এই তরুণদের মধ্যে যারা একটু বেশি তৎপর তারা প্রতিনিধি দলগুলোর ফাঁকে কোনো রকমে ঢুকে পড়ছে এবং কোনো একটা লাল কাগজের টুকরো দেখিয়ে ভেতরে ঢোকার দরজাটা পর্যন্ত এগিয়ে যাবার ব্যবস্থা করে নিচ্ছে। দু একজন এমনকি দরজার ফাঁক দিয়ে গলে গিয়ে ভেতর পর্যন্তও ঢুকে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের ঠোকাঠুকি বাড়ছে ডিউটিরত কেন্দ্রীয় কমিটির লোকটির সঙ্গে, কিংবা যে কমান্ড্যান্ট প্রতিনিধি আর অতিথিদের নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছে তার সঙ্গে। তারপরে তাদের বিনা বাক্যব্যয় হল থেকে বের করে দেওয়া হচ্ছে, এবং তাই দেখে তার টিকিটহীন বন্ধুদের খুশি তো আর ধরে না। যারা উপস্থিত থাকতে চায় তাদের সংখ্যার ভগ্নাংশ এই থিয়েটার ঘরে ধরবে না। রিতা আর পাভেল ভিড় ঠেলে কষ্টে সৃষ্টে এগিয়ে এলো ভেতরে ঢোকার দরজাটার কাছে। প্রতিনিধিরা অনবরত আসতে শুরু করেছে। কেউ আসছে ট্রামে, কেউ গাড়িতে। এদের একটা বড় দল ভেতরে ঢোকার মুখে জমে গেছে, এবং লাল ফৌজের শান্তিরা যারা নিজেরাই কমসমলের সভ্য এদের চাপে দেওয়াল ঠাসা হয়ে পড়েছে। এমন সময় প্রবেশ পথের কাছে ভিড়টার মধ্যে থেকে বিরাট একটা চিৎকার এলো, বাউম্যান স্কুলের ছেলেরা সব লাগাও এক ঠেলা, জোরসে ঠেলো ভাই সব, আমরা জিতছি, হুররে। কমসমলের ব্যাজাটা একটি তরুণ তীক্ষ্ণ নজর রেখেছিল। চট করে সে রিতা আর পাভেলের পাশাপাশি কমান্ড্যান্টদের নজর এড়িয়ে ভেতরে সেঁধিয়ে গিয়েই বারান্দা বেয়ে সোজা দৌড় মারল। এক মুহূর্তে সে মিশে গেল প্রতিনিধিদের ভিড়ের মধ্যে। চেয়ারের সারিগুলো পেছন দিকে এক কোণে দুটো জায়গা দেখিয়ে রিতা বলল, এসো এইখানে বসি। বসার পরে সে বলল, একটা কথা আমার তোমাকে জিজ্ঞেস করার আছে। অতীতের ব্যাপার অবশ্য, তবে আমার মনে হয় তুমি জবাব দিতে আপত্তি করবে না। সেবারে তুমি ওভাবে পড়াশোনা বন্ধ করে দিয়ে আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা ছিন্ন করে দিয়েছিলে কেন? রিতার সঙ্গে তার দেখা হবার সময় থেকেই পাভেল যদিও এই প্রশ্নটা ওঠার অপেক্ষাতেই আছে, তবু এখন এই প্রশ্নে সে একটু থতমত খেয়ে গেল। তাদের দুজনের মধ্যে চোখাচোখি হতেই পাভেল বুঝল যে রিতা বুঝেছে ব্যাপারটা। আমার তো মনে হয় তুমি নিজেই এর জবাবটা জানো রিতা। ওই 3 বছর আগেকার ঘটনা এবং তখনকার পাফকা যা করেছিল, সেজন্য আমি শুধু তার নিন্দেই করতে পারি। বাস্তবিক পক্ষে কোর্চাগিন তার জীবনে ছোট বড় অনেক কিছু ভুলই করেছে, ওটাও সেই ভুলগুলির মধ্যে একটি। হাসল রিতা।
ভূমিকাটি তো চমৎকার ফাঁদলে দেখছি। এবার প্রশ্নের উত্তরটায় এসো। দোষটা কেবল আমার একারই নয়, নিচু গলায় বলল পাভেল। ওই গ্যাটফ্লাই এরও দোষ, ওর ওই বিপ্লবী রোমান্টিকতার দোষ। তখনকার দিনে আমাদের আদর্শের প্রতি উৎসর্গীকৃত জীবন, দৃঢ়চিত্ত বীর বিপ্লবীদের সম্বন্ধে উজ্জ্বল বর্ণনা যেসব বইয়ে আছে, সেই সব বই পড়ে আমি দারুণ প্রভাবিত হয়েছিলাম। এইসব লোক আমার সমস্ত কল্পনাকে আচ্ছন্ন করেছিল এবং এদের মতো হবার জন্য আমি মনে প্রাণে কামনা করতাম। তোমার প্রতি আমার মনোভাবকে আমি ওই গ্যাটফ্লাই উপন্যাসটির দ্বারা প্রভাবিত হতে দিয়েছিলাম। এখন এটা আমার কাছে নিতান্তই বাজে ব্যাপার বলে মনে হয়। এখন যে ওই ঘটনাটার জন্যে আমার কি অনুতাপ হয় তা বলে বোঝাতে পারবো না। তাহলে গ্যাটফ্লাই উপন্যাস সম্বন্ধে তুমি তোমার মত বদলেছ? না রিতা, মূলগতভাবে নয়। ওই বইটায় ব্যক্তির ইচ্ছাশক্তি পরীক্ষার যন্ত্রণাদায়ক পদ্ধতির মধ্যে দিয়ে সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে যে ট্র্যাজেডির সৃষ্টি হয়েছে, শুধু সেইটাই আমি পরিত্যাজ্য বলে মনে করি। কিন্তু গ্যাটফ্লাইয়ের মধ্যে যে জিনিসটা সবচেয়ে উল্লেখযোগ্য, সেটাকে আমি এখনো সমর্থন করি। তার বীরত্ব, তার অপরিসীম সহ্যশক্তি, নিজের দুঃখ কষ্টগুলো পাঁচজনের কাছে বলে না বেরিয়ে তার যন্ত্রণা সইবার আশ্চর্য ক্ষমতা। সমগ্রভাবে সমাজ জীবনের স্বার্থে যে লোকটার কাছে তার ব্যক্তিগত জীবন তুচ্ছ হয়ে গেছে, সেই ধরনের বিপ্লবী নায়কই আমার আদর্শ। পাভেল, 3 বছর আগে যে তুমি আমাকে এসব কথা বলনি, এইটাই আফসোসের কথা। হেসে বলল রিতা। হাসিটা দেখে বোঝা যায় তার মনটা অনেক দূরে চলে গেছে। আফসোস বলছো কেন রিতা? আমি তোমার কাছে একজন কমরেডের চেয়ে বেশি কিছু নই, সেই জন্যই কি? না পাভেল, তুমি তার চেয়েও বেশি কিছু হতে পারতে। সেই ভুলটা তো এখনো শুধরে নেওয়া যায়। না কমরেড গ্যাটফ্লাই, এখন বড্ড দেরি হয়ে গেছে। হেসে কথাটা খুলে বলল রিতা। আমার কোলে এখন একটি ছোট্ট মেয়ে, বুঝলে? ওর বাবাকে আমি খুব ভালোবাসি। মোটের ওপর আমাদের তিনজনের মধ্যে বেশ দিব্যি বন্ধুত্ব গড়ে উঠেছে এবং আমাদের এই তিনজনকে আর পরস্পরের কাছ থেকে আলাদা করে দেওয়া যাবে না। পাভেলের হাতের উপর রিতা তার আঙুলগুলো বুলিয়ে দিল। পাভেল সম্বন্ধে একটা উদ্বেগের বশেই সে এটা করলো, কিন্তু সঙ্গে সঙ্গেই বুঝলো যে এটা করার কোনো দরকার ছিল না। হ্যাঁ, এই 3 বছরে পাভেল অনেক পরিণত হয়ে উঠেছে এবং এ পরিণতি শুধু দেহের দিক থেকেই নয়। ওর চোখের চাউনি দেখেই রিতা বুঝেছে যে তার এই স্বীকারোক্তি শুনে পাভেল গভীর আঘাত পেয়েছে মনে মনে। কিন্তু মুখে সে শুধু বলল, তবু এইমাত্র যা হারালাম তার তুলনায় আমার লাভের অঙ্কটা ঢের বেশি। এবং রিতা বুঝল যে এটা শুধুই একটা ফাঁকা বুলি মাত্র নয়, একটা সহজ সত্য। এবার তাদের মঞ্চের কাছাকাছি এসে বসবার সময় হয়েছে। উঠে পড়ে ওরা সামনের দিকে এগিয়ে এলো, ইউক্রেনীয় প্রতিনিধিরা যেখানে বসে আছে সেই সারিতে। ব্যান্ড বেজে উঠল। হলের এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে টাঙানো লাল কাপড়ের ফালির ওপর উজ্জ্বল অক্ষরে লেখা, ভবিষ্যৎ আমাদের। বিরাট থিয়েটার ঘরে নিচের চেয়ারের সারি, ওপরের বক্স আর গ্যালারিগুলো ভরে গেছে হাজার হাজার মানুষে। হাজার হাজার মানুষ এসে মিলেছে এই বিরাট প্রাণকেন্দ্রে, যেখান থেকে এক অফুরন্ত শক্তির প্রবাহ উৎসারিত। যন্ত্রশিল্পের প্রসারের মধ্যে দিয়ে গোটা দেশ জুড়ে তরুণ শ্রমশিল্পীদের মধ্যে যে বিরাট ভ্রাতৃত্ব গড়ে উঠেছে, তারই অগ্রণী অংশের শ্রেষ্ঠ প্রতিভূরা এসে জড়ো হয়েছে এখানে। মঞ্চের উপর ভারী পর্দাটার গায়ে জ্বলন্ত অক্ষরে লেখা আছে, ভবিষ্যৎ আমাদের। হাজার হাজার জোড়া চোখের দৃষ্টিতে প্রতিবিম্বিত হচ্ছে কথাগুলোর দীপ্তি। এখনো মানুষের স্রোত এসে ঢুকছে থিয়েটার বাড়িতে। আর কয়েক মুহূর্ত পরেই ভারী মখমলের পর্দাটা সরে যাবে একপাশে। সারা রুশ তরুণ কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক এসে দাঁড়াবে। সভা শুরু হবার সেই গাম্ভীর্যমণ্ডিত লগ্নে এক মুহূর্তের জন্য সে তার আত্মপ্রত্যয় হারিয়ে বসবে। তারপরে ঘোষণা করবে, সারা রুশ তরুণ কমিউনিস্ট লীগের ষষ্ঠ কংগ্রেস শুরু হলো বলে আমি ঘোষণা করছি। বিপ্লবের এই বিরাট শক্তিকে, এই বলিষ্ঠ মহিমাকে এর আগে আর কখনো পাভেল কোর্চাগিন এমন নিবিড়ভাবে অনুভব করেনি। এতটা সচেতনভাবে তার মন এর আগে কখনো এমন নাড়া খায়নি। জীবনের পথ বেয়ে
পাভেল যে একজন যোদ্ধা আর সংগঠক হিসেবেই বলশেভিক আদর্শের এই তরুণ প্রহরীদের বিজয় সমাবেশের মধ্যে এসে দাঁড়িয়েছে, এ কথাটা মনে হতেই গর্ব আর আনন্দের একটা অনির্বচনীয় আবেগে তার মন ভরে উঠল। ভোর থেকে গভীর রাত্রি পর্যন্ত সে এই কংগ্রেসের ব্যাপারে ব্যস্ত রইল, তাই ইতিমধ্যে আর রিতার সঙ্গে তার দেখা করা হয়ে ওঠেনি। একেবারে শেষের দিকের একটা অধিবেশনে ওদের দেখা হলো। একদল ইউক্রেনীয় প্রতিনিধির মধ্যে বসেছিল রিতা। কাল কংগ্রেস শেষ হবার সঙ্গে সঙ্গেই আমি চলে যাব, বলল রিতা। এর মধ্যে আমরা আর কথাবার্তা বলার সুযোগ পাবো কিনা জানি না, তাই আমি আমার রোজনামচার দুটো পুরনো নোট বই আর একটা ছোট চিঠি তোমার জন্য তৈরি করে রেখেছি, পড়ে নিও, আর পড়া হয়ে গেলে আমাকে ওগুলো আবার ডাকে ফেরত পাঠিয়ে দিও। তোমাকে যেসব কথা আমার মুখে বলা হয়ে ওঠেনি সে কথাগুলো তুমি ওর থেকেই জানতে পারবে। রিতার হাতখানা চেপে ধরে পাভেল তার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, যেন তার মুখের প্রত্যেকটি বৈশিষ্ট্য সে নিজের মনের মধ্যে গেঁথে রাখতে চায়। পূর্ব নির্দিষ্ট ব্যবস্থা অনুযায়ী পরের দিন থিয়েটার বাড়ির প্রধান প্রবেশপথে তাদের দেখা হলো এবং রিতা একটা প্যাকেট আর একটা মুখ আটা খাম দিল পাভেলের হাতে। আশেপাশে লোকজন রয়েছে, তাই তারা সংযতভাবেই পরস্পরের কাছ থেকে বিদায় নিল। রিতার চোখ দুটো যেন অল্প একটু কুয়াশাচ্ছন্ন। চোখের দৃষ্টিতে পাভেল একটা ব্যথা ভরা নিবিড় স্নেহ ফুটে উঠেছে বলে অনুভব করল। পরের দিন ভিন্নমুখী দুটি ট্রেনে চেপে তারা দুজনে দুদিকে চলে গেল। পাভেল যে ট্রেনে চলেছে সেই ট্রেনের গোটাকতক কামরা ইউক্রেনীয় প্রতিনিধি দলে ভর্তি। কিয়েভের জনকতক প্রতিনিধির সঙ্গে এক কামরায় চলছে পাভেল। সন্ধ্যের পর অন্য যাত্রীরা যখন ঘুমাবার জন্য শুয়ে পড়েছে আর পাশের বেঞ্চিটায় ওকুনেভ প্রশান্তির সঙ্গে নাক ডাকাচ্ছে, পাভেল তখন আলোটা সরিয়ে এনে চিঠিখানা খুলল। প্রিয় পাভেল, তোমার সঙ্গে দেখা হওয়ার সময়ই এই কথাগুলো আমি তোমায় বলতে পারতাম, কিন্তু চিঠির মারফত বলাটাই আরো ভালো হবে। আমি শুধু এইটাই কামনা করছি যে কংগ্রেস শুরু হবার আগে আমাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে তার ফলে তোমার জীবনে যেন কোনো ক্ষতচিহ্ন থেকে না যায়। আমি জানি তুমি শক্তিমান এবং তুমি যা বলেছ তা আন্তরিকতার সঙ্গেই বলেছ বলে আমি বিশ্বাস করি। আমি কোনো পূর্ব নির্দিষ্ট মনোভাব নিয়ে জীবনকে দেখি না, তাই আমার মনে হয় ব্যক্তিগত সম্পর্কগুলোর বেলায় কদাচিৎ হলেও কিছু কিছু ব্যতিক্রমের অবকাশ আছে, যদি সেই সম্পর্কটা খাঁটি আর গভীর ভালোবাসার ভিত্তির ওপর গড়ে ওঠে। তোমার বেলায় সেই ব্যতিক্রমটুকু আমি হতে দিতে পারতাম, কিন্তু আমাদের তরুণতর বয়সের সেই দেনাটুকু শোধ করার জন্য যে হঠাৎ একটা আবেগ আমার মধ্যে জেগেছিল সেটাকে আমি দমন করেছি, কারণ সেটাকে প্রশ্রয় দিলে আমাদের দুজনের কেউই সত্যিকারের সুখী হতো না। তবু তোমার নিজের উপরে এতটা নির্দয় হওয়া উচিত নয় পাভেল। আমাদের জীবন শুধুই সংগ্রাম নয়, সত্যিকারের ভালোবাসার মধ্যে যে সুখ, সেই সুখের স্থানও আমাদের জীবনে রয়েছে। তোমার বাকি জীবন সম্বন্ধে, সেই জীবনের আসল তাৎপর্য সম্বন্ধে আমার বিন্দুমাত্র আশঙ্কা নেই। গভীর ভালোবাসার সঙ্গে আমি তোমার করমর্দন করছি, রিতা। চিন্তাচ্ছন্নভাবে পাভেল ছিঁড়ে ফেলল চিঠিখানা। জানলার বাইরে হাতখানা বের করে দিয়ে অনুভব করলো বাতাসের ধাক্কায় কাগজের টুকরোগুলোর উড়ে যাওয়াটা। সকাল হবার আগেই সে রিতার রোজনামচার নোটবই দুখানা পড়ে ফেলে ডাকে ফেরত পাঠাবার জন্য কাগজে জড়িয়ে বেঁধে রাখল। খারকভে এসে সে ওকুনেভ, পানক্রাতভ আরও জনকর্তক প্রতিনিধির সঙ্গে ট্রেন বদল করল। তালিয়াকে নিয়ে আসার জন্য ওকুনেভ কিয়েভ যাবে। তালিয়া সেখানে আনার কাছে আছে। পানক্রাতভ ইউক্রেনীয় কমসমল কমিটির সভ্য নির্বাচিত হয়েছে, তারও কাজ আছে কিয়েভে। পাভেল ঠিক করলো সেও কিয়েভে গিয়ে একবার দুবাভা আর আনার সঙ্গে দেখা করে আসবে। রিতার ঠিকানায় পার্সেলটা পাঠিয়ে দেবার পর ডাকঘর থেকে তার বেরিয়ে আসতে যতক্ষণ লাগলো ততক্ষণে অন্য সবাই চলে গেছে। অতএব একাই রওনা হলো পাভেল। আনা আর দুবাভা যে বাড়িটায় থাকে তার সামনে এসে ট্রাম থামল। সিঁড়ি দিয়ে তেতলায় উঠে এসে বাঁদিকে আনার ঘরের দরজায় ঘা দিল। কোনো সাড়া নেই। এত সকালে তো আনা কাজে বেরিয়ে যেতে পারে না, নিশ্চয়ই ঘুমোচ্ছে, মনে মনে ভাবল পাভেল। এমন সময় পাশের ঘরের দরজাটা খুলে গেল এবং ঘুমে ভারী চোখ নিয়ে দুবাভা বেরিয়ে এসে দাঁড়ালো সিঁড়ির বারান্দায়।
মুখখানা তার ছাইয়ের মতো বিবর্ণ, চোখের কোণে কালি পড়েছে, পেঁয়াজের কড়া গন্ধ বেরোচ্ছে তার মুখ দিয়ে, এবং পাভেলের তীক্ষ্ণ নাকে মদের গন্ধও ঠেকলো এসে। আধখোলা দরজাটার ফাঁকে পাভেলের নজরে পড়ল বিছানায় শোয়া অবস্থায় একটি স্ত্রীলোকের মাংসল পা আর কাঁধ। দুবাভা তার নজরটা রক্ষা করে পায়ের ধাক্কায় পেছনের দরজাটা বন্ধ করে দিল। পাভেলের সঙ্গে চোখাচোখিটা এড়িয়ে গিয়ে কর্কশ গলায় জিজ্ঞেস করলো সে, নিশ্চয়ই কমরেড বোরহাটের সঙ্গে দেখা করতে এসেছো? সে এখন আর এখানে থাকে না, জানো না নাকি? গম্ভীর মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে পাভেল তাকালো দুবাভার দিকে। না, জানতাম না। কোথায় গেছে সে? হঠাৎ চটে উঠল দুবাভা, চিৎকার করে বলল, সেটা আমার জানার কথা নয়। তারপর একটা ঢেঁকুর তুলে চাপা বিদ্বেষের সঙ্গে বলল, ওকে সান্ত্বনা দিতে এসেছিলে বুঝি? হ্যাঁ, শূন্যস্থান পূরণ করার জন্য তুমি ঠিক সময়ই এসে গেছো। এই তো তোমার সুযোগ। ভেবো না, ও তোমাকে না মঞ্জুর করবে না। ও আমাকে অনেকবার বলেছে যে তোমাকে ওর ভারী ভালো লাগে। এইসব ন্যাকা মেয়েরা যেভাবে কথা বলে আর কি। যাও, সময় থাকতে থাকতে সুযোগটা নাও গিয়ে, দেহ মনের যথার্থ সমন্বয় ঘটাতে পারবে। মুখে রক্ত উঠে আসছে বলে অনুভব করলো পাভেল। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে নিচু গলায় সে বলল, এসব কি আরম্ভ করেছো মিতিয়াই? তুমি যে এত নিচে নেমে যাবে তা কোনোদিন ভাবিনি। একসময় তুমি তো লোক খারাপ ছিলে না। তুমি কেন এভাবে নিজেকে গোল্লায় যেতে দিচ্ছ? দেওয়ালটায় ঠেস দিয়ে দাঁড়ালো দুবাভা। তার খালি পায়ের নিচে সিমেন্টের মেঝেটা স্পষ্টতই ঠান্ডা ঠেকছে, কারণ কেঁপে কেঁপে উঠছে সে। দরজাটা খুলে গেল, আর ফোলা ফোলা চোখওয়ালা একজন স্ত্রীলোকের একটা গোলগাল মুখ বেরিয়ে এলো। ভেতরে এসো সোনা, বাইরে দাঁড়িয়ে কেন? স্ত্রীলোকটি আর কিছু বলবার আগেই দুবাভা দরজাটা ঠেলে বন্ধ করে দিয়ে তার গায়ে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। তোমার অধঃপতনের শুরুটা তো চমৎকার দেখছি, বলল পাভেল। এসব কি ধরনের সঙ্গী সাথী তোমার আজকাল? এর শেষ কোথায়? কিন্তু দুবাভা আর কোনো কথা শুনতে রাজি নয়। চেঁচিয়ে উঠল সে, আমি কার সঙ্গে শোবো না শোবো তাও তুমি বলে দেবে নাকি? তোমার এই উপদেশ দান অনেক সয়েছি, এবার কেটে পড়ো তো। যেখান থেকে এসেছো সেইখানে যাও, দৌড়ে গিয়ে সবাইকে বলোগে দুবাভা মদ খায়, নষ্টা মেয়ে মানুষদের নিয়ে শুয়ে থাকে, ইত্যাদি সব বলো। পাভেল তার কাছে এগিয়ে গিয়ে চাপা আবেগ ভরা গলায় বলল, মিতিয়াই, ওই স্ত্রীলোকটিকে বিদায় করে দাও। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, শেষবারের মতো বলছি। অন্ধকার হয়ে উঠল দুবাভার মুখ। ঘুরে দাঁড়িয়ে আর একটি কথাও না বলে সে ঘরের ভেতরে ঢুকে গেল। হতভাগা শুয়োর, বিড়বিড় করে বলে পাভেল ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নেমে এলো। 2টি বছর কেটে গেছে। অনিবার সময়ের হিসেবে দিন আর মাসগুলো একে একে পার হয়ে গেছে, কিন্তু জীবনের বিচিত্র রঙে রঙিন চলমান শোভাযাত্রায় সময়ের এই আপাত গতানুগতিকতা ভরে উঠেছে অভিনবত্বে। প্রত্যেকটি দিনই অন্য দিনের চেয়ে আলাদা রকমের। বিরাট এই দেশের 16 কোটি মানুষ, যারা পৃথিবীর ইতিহাসে এই প্রথম অসীম ঐশ্বর্য ভরা তাদের সুবিস্তীর্ণ ভূখণ্ডের ভাগ্য নিয়ন্ত্রণের সমস্ত দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে, তারা তাদের যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনৈতিক ব্যবস্থাটাকে পুনর্গঠিত করে তোলার বিরাট শ্রম সাপেক্ষ কাজে ব্যস্ত আছে এই 2 বছর ধরে। এই 2 বছরে দেশ আরো শক্তিশালী হয়ে উঠেছে। নতুন বীর্য সঞ্চারিত হয়েছে তার শিরা উপশিরায়। নির্ধূম চিমনি পরিত্যক্ত কারখানার প্রাণহীন দৃশ্য ইদানিং আর দেখতে পাওয়া যায় না। অবিশ্রাম কাজের মধ্যে দিয়ে পাভেলের এই 2 বছর কেটেছে। জীবনকে যারা নিরুদ্বেগভাবে গ্রহণ করে, প্রত্যেকটি সকালকে হাই তুলে অলস অভ্যর্থনা জানায় আর 10টা বাজার সঙ্গে সঙ্গে ঘুমোতে যায়, পাভেল তাদের মতো নয়। গতিমুখর তার জীবন, নিজের বেলায় যেমন তেমনি অন্যের বেলাতেও প্রত্যেকটি অপচয়িত মুহূর্তের জন্যই ক্ষুব্ধ হয়ে উঠে সে। ঘুমোবার জন্য পাভেল সবচেয়ে কম সময় ব্যয় করে। প্রায়ই তার জানালায় গভীর রাত্রি পর্যন্ত আলো জ্বলে। ঘরের ভেতরে দেখা যাবে টেবিলের চারধারে জনাকতক লোক বসে পড়াশোনায় মগ্ন। এই 2 বছরে তারা কার্ল মার্কসের ক্যাপিটাল গ্রন্থের 3য় খণ্ড খুঁটিয়ে পড়েছে এবং পুঁজিবাদী শোষণ ব্যবস্থার সূক্ষ্ম প্রক্রিয়াটুকু এখন তাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠেছে। পাভেলের কাজের এলাকায় এসে জুটেছে রাজভালিকিন। তাকে কোনো একটা জেলা কমসমল সংগঠনের সম্পাদক নিযুক্ত করার জন্য
সুপারিশ করে প্রাদেশিক কমিটি থেকে এখানে পাঠানো হয়েছে। রাজভালিখিন যখন এসে পৌঁছায় তখন পাভেল এখানে ছিল না, এবং তার অনুপস্থিতিতেই ব্যুরো এই নতুন কমরেডটিকে একটা জেলায় পাঠিয়ে দেয়। পাভেল ফিরে এসে খবরটা জেনে কোনো মন্তব্য করেনি। 1 মাস বাদে পাভেল অপ্রত্যাশিতভাবে একদিন এসে পড়ল রাজভালিখিনের এলাকায় কাজকর্ম কেমন চলছে দেখার জন্য। উল্লেখযোগ্য কাজ বিশেষ কিছুই হয়নি, যেটুকু হয়েছে তা জেলা এলাকাটাকে গোল্লায় দেবার পক্ষে যথেষ্ট। নতুন সম্পাদকটি মদ খেয়ে মাতলামি করে, নিজের চারপাশে কতগুলো খোসামুদে মোসাহেব জুটিয়ে নিয়েছে, এবং কর্তব্যনিষ্ঠ আর সক্রিয় কর্মী যারা তাদের স্বতঃপ্রবৃত্ত হয়ে কাজ করার উৎসাহটাকে দমিয়ে রেখেছে। পাভেল ব্যুরোর কাছে রিপোর্ট দাখিল করল, এবং ব্যুরোর আলোচনা বৈঠকে যখন রাজভালিখিনকে তীব্র তিরস্কার করার সপক্ষে সবাই মত দিল, তখন পাভেল উঠে দাঁড়িয়ে সবাইকে বিস্মিত করে দিয়ে বলল, আমি প্রস্তাব করছি রাজভালিখিনকে কমসমল থেকে চূড়ান্তভাবে বহিষ্কৃত করে দেওয়া হোক, যাতে ভবিষ্যতে সে আর কোনোদিন কমসমল সভ্য হতে না পারে। প্রস্তাবটা শুনে সবাই একটু হকচকিয়ে গেল। এক্ষেত্রে এই শাস্তির ব্যবস্থাটা বড় বেশি কড়া মনে হলো সকলের। কিন্তু পাভেল নিজের মতের সমর্থনে বলল, এই বদমাইশটাকে বের করে দিতেই হবে কমসমল থেকে। ও যাতে ভদ্র সুস্থ একজন মানুষ হয়ে উঠতে পারে তার জন্য ওকে সমস্ত রকম সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু কমসমলের মধ্যেও থেকে গেছে বাইরের লোকের মতোই। তারপর পাভেল বেরেজদাভের ঘটনাটা ব্যুরোর কাছে বলল। আমি এর প্রতিবাদ করছি, চেঁচিয়ে বলল রাজভালিখিন। কোর্চাগিন স্রেফ ব্যক্তিগত রাগ মেটাবার চেষ্টায় আছে। ও যা যা বলল সবই একদম বাজে গালগল্প। তথ্য প্রমাণ দিয়ে ও এইসব অভিযোগ পেশ করুক। মনে করো আমি তোমাদের কাছে এসে বানিয়ে বললাম যে কোর্চাগিন বেআইনি মাল লেনদেন করেছে, আর তোমরা কি শুধু ওইটুকু শুনেই তাকে কমসমল থেকে বের করে দেবে? ওকে লিখিত প্রমাণ পেশ করতে হবে। আচ্ছা ভেবো না, দরকার মতো সমস্ত প্রমাণই পেশ করব আমি, জবাব দিল পাভেল। ঘর থেকে বেরিয়ে গেল রাজভালিখিন। পাভেল ব্যুরোর সভ্যদের যুক্তি তথ্য দিয়ে বোঝালো, যার ফলে 8 ঘন্টা বাদে রাজভালিখিনকে একজন ভিন্ন মতাদর্শের লোক হিসেবে কমসমল থেকে বহিষ্কৃত করে একটা প্রস্তাব নেওয়া হলো। গরমকাল এসে গেল, আর সেই সঙ্গেই এলো ছুটির দিনগুলি। পাভেলের সহকর্মীরা সব একে একে চলে গেল তাদের যত্নার্জিত ছুটির কয়েকটা দিন কাটিয়ে আসবার জন্য। শরীর সারাবার দরকার ছিল যাদের, তারা গেল সমুদ্র তীরে। পাভেল তাদের আর্থিক সাহায্যের ব্যবস্থা আর স্বাস্থ্য নিবাসে জায়গা পাবার বন্দোবস্ত করে দিল। ক্লান্ত দেহ আর বিবর্ণ মুখ নিয়ে, কিন্তু আসন্ন ছুটি উপভোগের প্রত্যাশায় খুশি মনে তারা রওনা হয়ে গেল। তাদের কাজের বোঝাটা এসে চাপলো পাভেলের ঘাড়ে, এবং সে বিনা বাক্যব্যয়ে এই বাড়তি কাজের বোঝাটা বইল কদিন ধরে। ওরা সব ফিরে এলো রোদে পোড়া রং নিয়ে, প্রাণবন্ত কর্মোদ্দীপনায় ভরপুর হয়ে। তারপর আবার অন্যরা গেল। গোটা গ্রীষ্মকালটা ধরে দপ্তরে কাজের লোকের সংখ্যায় ঘাটতি রয়ে গেল, কিন্তু তার জন্য জীবন শ্লথগতি হয়ে পড়েনি। পাভেলের পক্ষে একদিনের জন্য কাজ বন্ধ করে দিয়ে বসে থাকা সম্ভব নয়। গরমকাল কেটে গেল। আসন্ন হেমন্ত আর শীতের কথা ভেবে আশঙ্কিত হলো পাভেল, কারণ প্রতি বছর এই সময়টায় তার ভয়ানক শরীরের কষ্ট যায়। এই বছরটায় পাভেল বিশেষ আগ্রহ নিয়ে গ্রীষ্ম আসার অপেক্ষায় ছিল, কারণ প্রতি বছরে তার শক্তি একটু একটু করে নিঃশেষিত হয়ে আসছে বলে সে অনুভব করছে। যদিও সে এমনকি নিজের কাছেও কথাটা স্বীকার করতে অত্যন্ত যন্ত্রণা বোধ করছে। মাত্র দুটো উপায় আছে তার, হয় কাজগুলো করাবার জন্য তাকে যে প্রচন্ড প্রয়াস করতে হচ্ছে সেটা তার সহ্য হচ্ছে না বলে স্বীকার করে নিয়ে নিজেকে পঙ্গু বলে ঘোষণা করা, আর না হয় যতক্ষণ তার পক্ষে কাজ করে যাওয়া সম্ভব ততক্ষণ চালিয়ে যাওয়া। এই দ্বিতীয় পথটাই বেছে নিয়েছে সে। একদিন প্রাদেশিক পার্টি কমিটির ব্যুরোর একটা আলোচনা বৈঠকে ডাক্তার বার্তেলিক কাছে এসে তার পাশে বসলেন। বহুদিনের পুরনো পার্টি কর্মী তিনি। পার্টির বেআইনি যুগে গোপন কাজকর্ম চালিয়ে গেছেন। বর্তমানে ডাক্তার বার্তেলিক এই এলাকার জনস্বাস্থ্য বিভাগের পরিচালক। পাভেলকে বললেন তিনি, তোমার মুখ চোখ কেমন শুকনো দেখাচ্ছে কোর্চাগিন, শরীর কেমন যাচ্ছে? তুমি কি চিকিৎসা কমিশনে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছ? করাওনি? আমিও তাই ভেবেছি, কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার শরীরটা একটু সারিয়ে নেওয়া দরকার। বৃহস্পতিবার বিকেলের দিকে একবার এসো,
পরীক্ষা করে দেখব একবার আমরা। পাভেল যায়নি, কাজে খুবই ব্যস্ত ছিল সে, কিন্তু বার্তেলিক ভোলেননি তার কথা। কয়েকদিন বাদে তিনি নিজেই এসে পাভেলকে নিয়ে গিয়ে হাজির করালেন চিকিৎসা কমিশনের কাছে। এই কমিশনে তিনি নিজে উপস্থিত থাকলেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে। চিকিৎসা কমিশন সুপারিশ করল অবিলম্বে বিশ্রাম নিয়ে ক্রিমিয়ায় গিয়ে দীর্ঘকালের চিকিৎসাধীনে থাকা দরকার এবং তারপরেও নিয়মিত চিকিৎসার দরকার। এটা যদি করা না হয় তাহলে পরিণামটা অত্যন্ত গুরুতর হয়ে দাঁড়াবে এবং সেটাকে আর কিছুতেই এড়ানো যাবে না। এই সুপারিশটুকুর শিরোভাগে লাতিন ভাষায় যে বিভিন্ন রোগের লম্বা তালিকা দেওয়া ছিল সেটা পড়ে পাভেল শুধু একটা জিনিস বুঝতে পারল, তার আসলে রোগটা পায়ে নয়, স্নায়ুকেন্দ্রে, যেটা গুরুতরভাবে জখম হয়ে পড়েছে। বার্তেলিক চিকিৎসা কমিশনের সিদ্ধান্তের কথাটা বুড়োকে জানালেন এবং কোর্চাগিনকে অবিলম্বে কাজের দায়িত্ব থেকে খালাস করে দেবার প্রস্তাবে কেউ কোনো আপত্তি তুলল না। কোর্চাগিন নিজে অবশ্য বলেছিল যে সাংগঠনিক বিভাগের পরিচালক স্মিথনেপ ফিরে আসা না পর্যন্ত তার ছুটি মুলতুবি রাখা হোক। নেতৃত্বহীন অবস্থায় কমিটিকে ছেড়ে দিয়ে যাবার ইচ্ছে তার ছিল না। বুড়ো রাজি হলো, যদিও বার্তেলিক এই দেরিটুকুর জন্য আপত্তি তুলেছিলেন। অতএব আর 3 সপ্তাহ বাদেই পাভেলকে যেতে হবে ছুটি নিয়ে। জীবনে সেই প্রথম ছুটি নিচ্ছে। ইউপেতোরিয়ার এক স্বাস্থ্য নিবাসে তার জন্য ইতিমধ্যেই জায়গা ঠিক করে রাখা হয়েছে এবং সেই মর্মে লেখা একটি চিঠিও রয়েছে তার দেরাজের টানায়। এই 3 সপ্তাহের জন্য সে আরো বেশি করে কাজে লেগে গেল। এই এলাকার কমসমলের সমস্ত সভ্যদের নিয়ে একটা পূর্ণাঙ্গ সভা করল এবং সেখানে যা কিছু কাজে ফাঁক পড়েছিল সমস্তই গুছিয়ে আনবার জন্য সে শ্রান্তিহীনভাবে উঠে পড়ে লাগলো, যাতে নিশ্চিন্ত মনে সে এখান থেকে যেতে পারে। এবং তার এই প্রথম সমুদ্র দর্শনে যাবার ঠিক আগের দিনই একটা অবিশ্বাস্য রকমের কুৎসিত ব্যাপার ঘটে গেল। একটা আলোচনা বৈঠকে উপস্থিত থাকার জন্য পাভেল সেদিন কাজের শেষে এসেছিল পার্টির প্রচার আন্দোলন বিভাগের দপ্তরে। সে যখন এসে পৌঁছালো তখন ঘরে আর কেউ ছিল না, তাই সে অন্যদের আসার অপেক্ষায় বসে রইল বইয়ের তাকের পেছনে খোলা জানলাটার ধারে। কিছুক্ষণের মধ্যেই কয়েকজন এসে গেল। বইয়ের তাকের আড়াল থেকে সে ওদের দেখতে পাচ্ছে না, কিন্তু একটা গলা তার চেনা, ফাইলোর গলা। এলাকার অর্থনৈতিক দপ্তরের ভারপ্রাপ্ত একজন কমরেড, লম্বা আর সুপুরুষ, চলনে বলনে একটা চোস্ত ফৌজি কায়দা আছে, মদ খাওয়া আর মেয়েদের পিছু নেবার ব্যাপারে খ্যাতি অর্জন করেছে। ফাইলো একসময় পার্টিজান দলে ছিল। সুযোগ পেলেই সে একগাল হেসে জাঁক করে বলতে ছাড়ে না মাখনোর বোম্বেটে দলের ডজন ডজন লোকের মাথা সে কিভাবে কেটে উড়িয়ে দিয়েছে। পাভেল সহ্য করতে পারে না লোকটাকে। একবার কমসমলের একটি মেয়ে পাভেলের কাছে এসে জল ভরা চোখে একটা ঘটনা বলেছিল। ফাইলো মেয়েটিকে বিয়ে করবে বলে কথা দিয়ে তার সঙ্গে 1 সপ্তাহ একসঙ্গে সহবাস করবার পর কেটে পড়েছে। ইদানিং মেয়েটির সঙ্গে দেখা হলেও কথা বলে না। পার্টির নিয়ন্ত্রণ কমিশনে এই সম্বন্ধে আলোচনা উঠেছিল, কিন্তু মেয়েটি কোনো প্রমাণ দিতে না পারায় সেবারে ফাইলো পার পেয়ে গিয়েছিল। কিন্তু পাভেলের বিশ্বাস হয়েছিল মেয়েটির কথায়। পাভেলের কানে ঢুকছিল ওদের কথাবার্তা। তার উপস্থিতির কথাটা না জেনে খুব খোলাখুলি কথাবার্তা বলছিল ওরা। তারপর ফাইলো চলছে কেমন, ইদানিং কোন তালে ঘুরছো? এটা গ্রিবভের গলা, ফাইলোর প্রমোদ সঙ্গীদের একজন। কে জানে কেন গ্রিবভকে পার্টির প্রচার বিভাগের একজন কর্মী বলে মনে করা হয়, যদিও লোকটা নিতান্তই অজ্ঞ, সংকীর্ণ মনা এবং নির্বোধ। সে যাই হোক, গ্রিবভ নিজেকে পার্টির প্রচার বিভাগের কর্মী বলেই অভিহিত করে গর্ববোধ করে এবং যে কোনো উপলক্ষে সবাইকে কথাটা মনে করিয়ে দেয়। আমাকে তুমি অভিনন্দন জানাতে পারো হে ছোকরা, কাল আমি আরেকবার বাজিমাত করেছি। ওই করো তাই এবার, তুমি তো বলেছিলে ওর কাছে বিশেষ সুবিধে হবে না। ওইখানেই তোমার ভুল হয়েছিল হে। আমি যদি কোনো মেয়ের পেছনে লাগি তাহলে নিশ্চয়ই জানবে আজ হোক কাল হোক ঠিক বাগিয়ে নেব। জাঁক করে কথাটা বলে ফাইলো শেষে একটা অশ্লীল ভাষা জুড়ে দিল। পাভেল অনুভব করলো প্রচন্ড একটা স্নায়বিক উত্তেজনায় তার সর্বাঙ্গ কাঁপছে, ভয়ানক ক্রুদ্ধ হয়ে উঠলে যেরকম তার সর্বদাই হয়ে থাকে। কোরোতায়েভা মহিলা বিভাগের ভারপ্রাপ্ত কমরেড এবং এই এলাকা কমিটিতে সে আর পাভেল একই সময়ে আসে। পাভেল তাকে জানে, বেশ ভালো মেয়ে, বিশ্বস্ত পার্টিকর্মী, সাহায্য প্রার্থী মেয়েদের জন্য সহৃদয় বিচক্ষণতার সঙ্গে
সমস্ত রকম বন্দোবস্ত সে করে দেয়। কমিটির সহকর্মীরা তাকে সম্মান করে। পাভেল জানে কোরোতায়েভা বিয়ে করেনি। তার সম্বন্ধেই যে ফাইলো বলছে সে বিষয়ে পাভেলের মনে কোনো সন্দেহ রইল না। যাও যাও, নিশ্চয়ই বানিয়ে বলছো তুমি। কোরোতায়েভা এমনটি হতে দেবে বলে তো মনে হয় না। বানিয়ে বলছি আমি? কি ভাবো তুমি আমায়? এর চেয়েও কঠিন কত ক্ষেত্রে মেরে বেরিয়ে গেলাম। শুধু পদ্ধতিটা জানা চাই। কোন মেয়ের কাছে কিভাবে এগোতে হবে সেটা বোঝা দরকার। কেউ কেউ সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়, কিন্তু সে ধরনের মেয়েরা ওই হয়রানিটুকুর যোগ্য নয়। কোনো কোনো মেয়েকে আবার মাসখানেক লেগে যায় বাগে আনতে। সবচেয়ে জরুরি জিনিসটা হচ্ছে ওদের মনস্তত্ত্ব বুঝে নেওয়া। ঠিক পথে এগোনোটাই হচ্ছে আসল কথা। ওটা একটা শাস্ত্র বিশেষ, বুঝলে হে ছোকরা? কিন্তু আমি ওসব বিষয়ে ঝানু বিশেষজ্ঞ। দারুণ একটা আত্মতৃপ্তিতে উপচে উঠেছে ফাইলো, আর তার শ্রোতারা সব তাকে উস্কে দিয়েছে রসালো বৃত্তান্তটার খুঁটিনাটি শোনবার আগ্রহে। উঠে দাঁড়ালো পাভেল। হাত দুটো মুঠো বাঁধা হয়ে উঠেছে তার। বুকের মধ্যে হৃৎপিণ্ডটার উত্তাম ধুকপুকানি শুরু হয়ে গেছে বলে অনুভব করলো সে। এমনি সাধারণভাবে টোপ ফেলে যে কোরোতাইয়াভাকে গাঁথার খুব বেশি আশা নেই তা আমি জানতাম, কিন্তু তাই বলে আমি তো হাল ছেড়ে দিতে রাজি নই। বিশেষ করে আমি যখন ওকে বাগাবো বলে গ্রীবাভের সঙ্গে 12 বোতল মদ বাজি রেখেছি। অতএব আমি যাকে বলে গিয়ে অন্তর্ঘাতী কৌশল খাটাবার চেষ্টা করলাম। আমি মাঝে মাঝে গিয়ে ওর সঙ্গে দেখা করতে লাগলাম, কিন্তু দেখলাম ওর মনে খুব একটা দাগ কাটতে পারছি না। তাছাড়া আমার সম্বন্ধে নানা ধরনের সব আজে বাজে কথা বলা বলি হয়, সেসবের কিছু কিছু ওর কানেও নিশ্চয়ই পৌঁছেছে। আচ্ছা, যাক সেসব দীর্ঘ বৃত্তান্ত। সংক্ষেপে বলতে গেলে সরাসরি আক্রমণে কোনো ফল হলো না, তাই আমি পিছন দিক থেকে আক্রমণের কৌশলটাকে খাটালাম। আহা, দিব্যি মতলবটা ফেঁদেছিলাম, বুঝলে? আমার দুঃখ ভরা জীবনের কাহিনী বললাম ওকে। কিভাবে আমি যুদ্ধ সীমান্তে লড়াই করেছি, নানান জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছি, আর জীবনে কতবার ধাক্কা খেয়েছি, কিন্তু মনের মতো ঠিক মেয়েটিকে আর কোনোদিন খুঁজে পাইনি। নিঃসঙ্গ হতভাগ্যের মতো এই এখন ঘুরে বেড়াচ্ছি, আমায় ভালোবাসার কেউ নেই। এবং এই ধরনের আরো অনেক কথা ইনিয়ে বিনিয়ে বললাম। আমি ওর মনের দুর্বল জায়গাগুলোয় ঘা মারলাম, বুঝলে? ওকে নিয়ে যে আমার ভয়ানক হয়রানি গেছে সে কথা অবশ্য স্বীকার করতেই হবে। একবার তো ভেবেই বসেছিলাম যে এই মেয়েটাকে চুলোর দুয়ারে পাঠিয়ে দিয়ে এসব আহাম্মকের পাঠ চুকিয়ে দিই, কিন্তু ততদিনে এটা একটা নীতিগত প্রশ্নে দাঁড়িয়ে গেছে। অতএব নীতির দিক থেকে আমাকে লেগে থাকতেই হলো, এবং শেষ পর্যন্ত আমি ওর প্রতিরোধ ভাঙলাম। তারপর কি হলো বলো দেখি? দেখা গেল কুমারী। কি মজার ব্যাপার। ফাইলো বলে যেতে লাগলো তার ন্যাক্কারজনক কাহিনী। পাভেল কখন যেন এসে দাঁড়িয়েছে তার পাশে। রাগে ফুঁসছে সে। জানোয়ার! গর্জন করে উঠল পাভেল। কি? আমি জানোয়ার? আর তুমি যে আড়ি পেতে অন্যের কথা শোনো, তুমি তাহলে কি? স্বভাবতই পাভেল এই প্রশ্নের জবাব না দিয়ে অন্য একটা কথা বলে বসলো। ফলে তার জামার গলার কাছটা চেপে ধরল ফাইলো। একটু মাতাল অবস্থায় ছিল সে। আমার অপমান! চিৎকার করে উঠেই সে পাভেলকে ঘুষি মেরে বসল। ওক কাঠের ভারী একটা টুল তুলে নিয়ে পাভেল একটি আঘাতে তাকে পেড়ে ফেললো মাটিতে। ফাইলোর সৌভাগ্য যে পাভেলের সঙ্গে সেদিন তার রিভলভারটা ছিল না, থাকলে সেদিন আর তাকে বাঁচতে হতো না। কিন্তু এই কাণ্ডজ্ঞানহীন অবিশ্বাস্য ব্যাপারটা ঘটে গেছে, এবং ক্রিমিয়ায় যেদিন তার রওনা হয়ে যাবার কথা সেই দিনই পাভেলকে হাজির হতে হলো পার্টি আদালতের সামনে। পুরো পার্টি সংগঠনের সমস্ত সভ্যরা এসে জড়ো হয়েছে শহরের থিয়েটার বাড়িটায়। ঘটনাটার ফলে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, এবং পার্টি আদালতের গোটা শুনানিটাই হয়ে দাঁড়ালো পার্টি সভ্যদের ব্যবহারিক নীতি, চারিত্রিক নীতি আর পারস্পরিক ব্যক্তিগত সম্পর্ক সম্বন্ধে একটা গুরুতর আলোচনা বিশেষ। এই ঘটনার সঙ্গে সাধারণভাবে যেসব প্রশ্নগুলো জড়িত ছিল সেইগুলোর আলোচনায় একটা দিক নির্দেশ হিসেবেই ব্যাপারটাকে নেওয়া হলো, এবং আসল ঘটনাটা গৌণ হয়ে দাঁড়ালো। ফাইলো অত্যন্ত উদ্ধত ব্যবহার করলো। অবজ্ঞার হাসি হেসে ঘোষণা করলো যে সে ইচ্ছে করলে এই মামলাটা গণ আদালতের সামনে হাজির করতে পারত, এবং সেক্ষেত্রে তার মাথা ফাটিয়ে দেবার জন্য কোর্চাগিনকে সশ্রম দণ্ড পেতে হতো। কোনো প্রশ্নের উত্তর দিতে সে সরাসরি অস্বীকার করে বসল।
আমাকে নিয়ে বেশ একটু মুখরোচক গালগল্প করার মতো খোরাক পেতে চাও তোমরা, না? সেটি হচ্ছে না। তোমাদের খুশি মতো যে কোনো দোষ চাপাতে পারো আমার ঘাড়ে, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে মেয়েরা যে আমাকে এমন তীব্র আক্রমণ করেছে তার কারণ আমি ওদের দিকে যথেষ্ট মনোযোগ দিই না। তোমাদের এই গোটা মামলাটাই একটা অতি বাজে ব্যাপার। এটা যদি 1918 হতো তাহলে এই উন্মাদ কোর্চাগিনটার সঙ্গে আমি আমার নিজের মতো করেই ব্যাপারটা ফয়সালা করে ফেলতাম। এরপর তোমরা আমাকে বাদ দিয়েই তোমাদের আদালতের কাজ চালিয়ে যেতে পারো। এই বলে সে বেরিয়ে গেল হলঘর থেকে। তারপর সভাপতি পাভেলকে বলল ঘটনাটা কি ঘটেছিল বলার জন্যে। পাভেল বেশ শান্তভাবেই বলা শুরু করলো, যদিও নিজেকে সংযত রাখার জন্য তাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। আমি নিজেকে সামলাতে পারিনি বলেই গোটা ব্যাপারটা ঘটতে পেরেছে, কিন্তু যখন আমি কোনো কাজের বেলায় মাথা খাটানোর চেয়ে হাত চালানোর উপরেই বেশি ভরসা করতাম, সেই সব দিন বহুকাল গত হয়েছে। এক্ষেত্রে যেটা ঘটেছে সেটা একটা আকস্মিক ব্যাপার। কি যে করে বসলাম সেটা খেয়াল হবার আগেই আমি ফাইলকে মেরে বসেছিলাম। গত কয়েক বছরের মধ্যে এই একবার মাত্র আমি এই ধরনের পার্টিজান সুলভ কাজের অপরাধ করে বসেছি। আমি নিজে এর তীব্র নিন্দা করছি, যদিও ওই মারটা ফাইলোর প্রাপ্য বলেই আমি মনে করি। ফাইলোর ধরনের লোকগুলো অতি ন্যাক্কারজনক। আমি এইটা কিছুতেই বুঝি না, বিশ্বাসও করতে পারি না যে একজন বিপ্লবী, একজন কমিউনিস্ট কি করে একই সঙ্গে এমন বদমাইশ আর এমন নোংরা জানোয়ার হতে পারে। এই গোটা ব্যাপারটা সাক্ষাৎভাবে যে প্রশ্নটা আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরেছে সেটা হচ্ছে এই, যে ব্যক্তিগত জীবনে সহকর্মী কমিউনিস্টদের সঙ্গে আমাদের ব্যবহারটা কি ধরনের হবে। পার্টি সভ্যদের বিরাট একটা সংখ্যাগরিষ্ঠ অংশ ফাইলোকে পার্টি থেকে বের করে দেবার পক্ষে মত দিল। মিথ্যা সাক্ষ্য দেবার জন্য গ্রিভফকে তীব্র তিরস্কার করে প্রস্তাব নেওয়া হলো এবং এরপরে আর কোনো অপরাধ করলে তাকেও পার্টি থেকে বের করে দেওয়া হবে বলে সাবধান করে দেওয়া হলো। সেদিন ফাইলোর সঙ্গে সেই কথাবার্তায় যারা যোগ দিয়েছিল তারা নিজেদের ভুল স্বীকার করলো এবং তাদের কাজের তীব্র নিন্দা করে তাদের ছেড়ে দেওয়া হলো। তারপরে উপস্থিত সবাইকে ডাক্তার বার্তেলিক পাভেলের স্নায়বিক অবস্থার কথাটা জানালেন এবং এই ঘটনা সম্বন্ধে তদন্ত করার জন্য যে কমরেডটিকে পার্টি থেকে নিযুক্ত করা হয়েছিল সে যখন প্রস্তাব আনলো যে কোর্চাগিনকেও তীব্র তিরস্কার করা হোক, তখন সভার সকলে ভীষণভাবে প্রতিবাদ তুলল। সেই কমরেডটি তখন তার প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ায় পাভেল খালাস পেয়ে গেল। দিন কয়েক বাদে পাভেল খারকভে রওনা হয়ে গেল। পার্টির এলাকা কমিটির কাছে পাভেল বারবার করে অনুরোধ জানাচ্ছিল যে তাকে যেন তার বর্তমান কাজ থেকে খালাস করে দিয়ে ইউক্রেনীয় কমসমলের কেন্দ্রীয় কমিটির হেফাজতে দেওয়া হয়। শেষ পর্যন্ত এলাকা কমিটি তার অনুরোধ রাখতে রাজি হয়েছে। ভালো একটা পরিচয়পত্র দেওয়া হয়েছে তাকে। কেন্দ্রীয় কমিটির সম্পাদকের মধ্যে একজন আকিম। খারকভে পৌঁছিয়েই পাভেল তার সঙ্গে দেখা করতে গেল এবং সমস্ত ব্যাপারটা বলল। আকিম তার পরিচয়পত্রটার উপরে একবার চোখ বুলিয়ে নিল। তাতে পাভেলের পার্টির প্রতি অপরিসীম আনুগত্যর কথা বলা হয়েছে, কিন্তু সেই সঙ্গে একথাও বলা হয়েছে পার্টির কাজকর্মে মোটের উপর স্থির মস্তিষ্ক, তবে কতকগুলি বিরল ক্ষেত্রে মাঝে মাঝে আত্মসংযম হারিয়ে বসতে পারে। ওর স্নায়ুমণ্ডলীর গুরুতর অবস্থার জন্য এরকমটা হয়। হাকিম বলল, এমন একটা ভালো পরিচয়পত্র এই একটা কথার জন্য নষ্ট হয়ে গেল পাভেল। যাকগে, ওরকম ব্যাপার তো আমাদের মধ্যে যারা সবচেয়ে শক্তিমান তাদের বেলাতেও ঘটে। দক্ষিণমুখ চলে যাও, শরীরটাকে বাগিয়ে নাও, তারপর ফিরে এলে কাজের কথা হবে এখন। আন্তরিকতার সঙ্গে করমর্দন করল হাকিম। কেন্দ্রীয় কমিটির কমিউনার্ড স্বাস্থ্যনিবাস, চারিদিকে গোলাপ ঝাড় আর উচ্ছল ফোয়ারার মাঝখানে বসানো আঙুর কুঞ্জে ছাওয়া সাদা বাড়িগুলো, গরমকালের উপযোগী সাদা হালকা পোশাক কিংবা স্নানের উর্দি পরা নরনারী যারা ছুটি উপভোগ করতে এসেছে। একজন অল্পবয়সী মেয়ে ডাক্তার পাভেলের নামটা রেজিস্টারে লিখে নিল। কোণের দিকের বাড়িটায় একটা প্রশস্ত ঘরে এসে উঠল সে। ধপধপে সাদা বিছানা, চাদর, নিখুঁত পরিচ্ছন্নতা আর প্রশান্তি, নির্ব্যাঘাত প্রশান্তির আশীর্বাদ। স্নান শেষ করে শরীরটাকে স্নিগ্ধ করে নিয়ে পোশাক বদলে পাভেল তাড়াতাড়ি চলল সমুদ্র তীরে। সামনে নিস্তরঙ্গ মহিমাময় সমুদ্র, দিগন্ত পর্যন্ত প্রসারিত
পালিশ করা মার্বেল পাথরের মতো নীলচে কালো তার বিস্তার। অনেক দূরে, যেখানে আকাশের সঙ্গে সমুদ্র মিশেছে, সেখানে একটা নীলাভ জলকণার আস্তরণ, আর তারই বুকের উপরে প্রতিফলিত গলিত সূর্যের রক্তিম দীপ্তি। প্রভাতী কুয়াশার মধ্যে দিয়ে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে এক সারি পাহাড়ের ভারী রেখাকৃতি। গভীর নিঃশ্বাসের সঙ্গে ফুসফুস ভরে পাভেল টেনে নিল এই শরীর চাঙ্গা করে তোলা টাটকা সমুদ্র বায়ু। দুচোখ ভরে দেখল সুনীল সাগর বিস্তারের নিশ্চিম প্রশান্তি। অলস গতিতে একটা ঢেউ বেলাভূমির সোনালি বালিয়াড়ির বুকের ওপর গড়িয়ে এলো তার পায়ের কাছে।